इस हमले की आड़ में हिंदुस्तान के मीडिया ने मुझे मोर्द इल्जाम ठहराया, फौरी तौर पर पाकिस्तान पर इल्जाम तराशी की है। तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं। যুদ্ধ শুরুর আগেই কি শেষ হতে চলেছে? একটা দেশ যাদের শুধুমাত্র স্বাধীনতার পর ৭৮ বছর ধরে টার্গেট শুধু হচ্ছে ভারতে জঙ্গি ঢুকিয়ে লোক মারবো, সেই দেশটা যারা শুধুমাত্র অসহায় মানুষদের মারতে পারে, তাদের সেনা যে দম নেই সেটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু যুদ্ধ শুরুর আগেই কি শেষ? পাকিস্তান সেনায় ভয়ে গণ ইস্তফা শুরু হয়ে গেছে এবং সেনা প্রধান যে আসিম মুনির, তারও নাকি আর সন্ধান পাওয়া যাচ্ছে না। গণ ইস্তফা, পাকিস্তানের সেনারা সেনার চাকরি ছেড়ে দিয়ে দেশ ছেড়েই চলে যাচ্ছেন বিভিন্ন কাজে। আর কি হচ্ছে? পাকিস্তান যে ভয় পেয়ে গেছে তার প্রথম এবং শেষ প্রমাণ হচ্ছে তারা এখন পেহেলগাঁও কাণ্ডের তদন্ত চাইছে, নিরপেক্ষ তদন্ত। অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু ভারত এবারে আর ছাড়বার পাত্র নয়। এনাফ ইজ এনাফ। অনেক দেখে নেওয়া হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, বালাকোটে এয়ার স্ট্রাইক হয়েছে, কিন্তু এই পাকিস্তান শোধরাবার নয়। কারণ পাকিস্তান একটা শুধু জঙ্গি দেশ নয়, পাকিস্তান একটা নোংরা মানসিকতা, যে মানসিকতা নিয়ে পাকিস্তানের অধিকাংশ অশিক্ষিত লোক চলে এবং সেই নোংরা মানসিকতা এই দেশের অধিকাংশ মুসলিমদের মধ্যেও আছে। ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি সবটা দেখাবো, শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পাকিস্তান একটা নোংরা মানসিকতা, শুধুমাত্র একটা নোংরা জঙ্গি দেশ নয়। আপনারা জানেন পাকিস্তানে কোটিপতি কারা? মানে ওই আমাদের গ্রাম বাংলার ভাষায় বলা হয় না বড় লোক। পাকিস্তানে বড় লোক কারা জানেন? পাকিস্তানে বড় লোক হচ্ছে দুটো সম্প্রদায়, আর্মি এবং পলিটিক্যাল লিডার। পাকিস্তানের আর্মিতে যারা কাজ করেন প্রত্যেকেই কোটিপতি। শিল্পপতিদের যেরকম ইনকাম, যেরকম রোজগার, বিদেশে বাড়ি গাড়ি, পাকিস্তানের আর্মিরাও সেরকমই। তাদের প্রত্যেকের বিদেশে জমি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে। এবং এই মুহূর্তে গত 2 সপ্তাহে যেই একটা যুদ্ধের আবহে তারা গেছে, পাকিস্তানের যত সেনা প্রধানরা আছে, পাকিস্তানের যত মূল স্তরের রাজনীতিবিদরা আছে, প্রত্যেকে নিজের পরিবারের লোককে বিদেশে নিজেদের সম্পত্তিতে, নিজেদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এমনকি খোঁজ পাওয়া যাচ্ছে না আসিম মুনিরের। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, পাকিস্তানে জল্পনা শুরু হয়ে গেছে তিনি কোথায় গেলেন, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিনে তাকে দেখা যায়নি। পাকিস্তানের মিডিয়া খবর করছে তিনি নাকি রাওয়ালপিন্ডির একটি ব্যাংকারে লুকিয়ে আছেন। পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় খবর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নাকি তার পরিবারকেও পাঠিয়ে দিয়েছেন, তিনিও নাকি বিদেশে পালিয়ে গেছেন। এমন পরিস্থিতি দেশটাতে যেখানে পিএমও থাকে। পাকিস্তানের প্রাইম মিনিস্টারের অফিস থেকে ছবি দিয়ে প্রমাণ করতে হচ্ছে যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পালিয়ে যাননি। পিএমও থেকে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে ছবি দেওয়া হচ্ছে যে 26 এপ্রিল 2025-এর ছবি দেখুন, অ্যাবেটোবাদে, যেখানে একটা সেনার একটা অনুষ্ঠানে এই পাকিস্তানের সেনাপ্রধান হাজির ছিলেন। ভাবুন দেশটার অবস্থা, একবার ভাবুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তর থেকে ছবি দিতে হচ্ছে যে আমাদের সেনাপ্রধান পালিয়ে যাননি, তিনি একটা অনুষ্ঠানে গেছেন অ্যাবেটোবাদে, যেখানে ওসামা বিন লাদেনকে মেরেছিল আমেরিকায়। এই হচ্ছে পাকিস্তানের সেনা প্রধানের অবস্থা। আর পাকিস্তানের সেনাদের কি অবস্থা? দুটো চিঠি ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দুটো চিঠি, যে দুটো চিঠির একটা চিঠি লিখছেন পাকিস্তানের একজন আর্মি জেনারেল, কি নাম তার, লেফটেন্যান্ট জেনারেল আমর আহমেদ বুখারি চিঠি লিখছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে। এবং এই চিঠির দুটো পাতা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, যেখানে লেফটেন্যান্ট জেনারেল আমর আহমেদ বুখারি লিখছেন সেনাপ্রধান এই আসিম মুনিরকে যে ম্যাসিভ সার্জ ইন রেজিগনেশন অ্যামিড রাইজিং টেনশনস উইথ ইন্ডিয়া। ভারতের সঙ্গে যুদ্ধের টেনশন শুরু হওয়ার পর পাকিস্তানে ইস্তফা দেওয়া শুরু হয়ে গেছে। এবং একেবারে এই চিঠিটা অবশ্য পাকিস্তানের তরফ থেকে ফেক বলা হচ্ছে, কিন্তু এই চিঠিতে এতটাই ডিটেলস দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও এই চিঠিটাকে ফেক বলছেন না। চিঠিতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে 12 corps কোয়েটা, নাম্বার অফ রেজিগনেশন 120 অফিসার্স, 400 enlisted personnel।
ইম্প্যাক্টেড ইউনিট। কোথায় এরা কাজ করতো? ইনফ্যান্ট্রি রেজিমেন্টস ডিপ্লয়েড অ্যালং দ্য ওয়েস্টার্ন বর্ডার, পাকিস্তানের ওয়েস্টার্ন বর্ডারে কাজ করতো এমন 12 কর্পসের 120 জন অফিসার এবং 400 এনলিস্টেড পার্সোনাল ইস্তফা দিয়ে কেটে পড়েছে। নাম্বার 2, ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াস, FCNA, নাম্বার অফ রেজিগনেশনস 80 অফিসার্স, 300 এনলিস্টেড পার্সোনাল। এরা কোথায় ডিপ্লয়মেন্ট ছিল? মাউন্টেন ব্যাটালিয়ন টাস্ক উইথ সেফগার্ডিং ক্রিটিক্যাল সেক্টর ইন দ্য নর্দার্ন রিজিয়ন। ভাবুন একবার, ওয়েস্টার্ন রিজিয়ন থেকেও সবাই ইস্তফা দিয়ে পালাচ্ছে, নর্দার্ন রিজিয়ন থেকেও ইস্তফা দিয়ে পালাচ্ছে। 1 কর্পস, নাম্বার অফ রেজিগনেশন 50 জন অফিসার, 500 এনলিস্টেড পার্সোনাল। এরা কোথায় থাকতো? এরা হচ্ছে ইনফ্যান্ট্রি আর্টিলারি রেজিমেন্টস। মোট রেজিগনেশন, এই চিঠি গত কয়েকদিন আগে রিলিজ হয়েছে, প্রকাশ্যে এসছে সোশ্যাল মিডিয়ায়, পাকিস্তানের মিডিয়া খবর করেছে। এখন অব্দি মোট 250 জন অফিসার এবং 1200 এনলিস্টেড পার্সোনাল, মানে সেনা রেজিগনেশন দিয়ে কেটে পড়েছে ভারতের ভয়ে। এই তথ্য খবর করেছে টাইমস আলজেব্রা। বিগ নিউজ, ক্যাওস ইন পাকিস্তান আর্মি, 250 জন অফিসার এবং 120 জন সোলজার রেজিগনেশন দিয়ে কেটে পড়েছে। এবং এই যে লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বুখারীর চিঠি, যেটা লেখা হয়েছে জেনারেল আসিম মুনিরকে, সেটা প্রকাশ্যে এসে গেছে। এবং এটা শুধু টাইমস আলজেব্রা খবর করেনি, যে বালুচিস্তান আর্মি তারা আবার এমনটাই অপমান করেছে যে চোখে দেখা দেয়। বালুচিস্তান আর্মির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান আর্মি ইজ নোন ফর বিইং স্ট্রং অনলি এগেনস্ট আনআর্মড সিভিলিয়ানস। অর্থাৎ পাকিস্তানের আর্মি শুধুমাত্র অস্ত্র ছাড়া নিরীহ লোকেদের মারতে পারে। তারা যেমন ভারতের কাশ্মীরের নিরীহ লোকেদের মারতে পারে, তেমনি বালুচিস্তানের নিরীহ মুসলিমদের মারতে পারে, বিদ্রোহীদের মারতে পারে। কিন্তু যখনই তাদের সামনে একটা সশস্ত্র সেনা উপস্থিত হয়, তখন তারা ভয়ে কেটে পড়ে, জানাচ্ছে বালোচ লিবারেশন আর্মি। এবং এরা পরিষ্কার স্বীকার করে দিচ্ছে যে ইন্ডিয়ার সঙ্গে এই যুদ্ধের আবহাওয়া শুরু হওয়ার পরেই পাকিস্তান সেনা থেকে অফিসার এবং সেনাদের পালানো শুরু হয়ে গেছে। এর আরেকটা প্রমাণ আপনারা পাবেন। কি প্রমাণ পাবেন? দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যারা কাশ্মীরের পেহেলগামে 28 জন নিরীহ মানুষকে মেরে দেওয়ার পর, তাদের মধ্যে আপনারা জানেন একজন মুসলিম, ওই টাট্টু ঘোড়ার ব্যবসায়ী, তাকে মেরে দিয়েছে। কেন তাকে মারা হয়েছে সেই নিয়েও বিতর্ক চলছে। তদন্তে নাকি উঠে আসছে সেই নাকি পথ দেখে নিয়ে এসেছিল, যার জন্য তার কোনো অস্তিত্ব রাখেনি, চিহ্ন রাখেনি, তাকে মেরে দেওয়া হয়েছে। অন্য একজন বলছেন সে নাকি এই জঙ্গিদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তাকে মেরে দেওয়া হয়েছে। বাকি 2 জন বাইরের দেশের নাগরিক, আর বাকি 25 জন হচ্ছে এই ভারতের হিন্দু নাগরিক, বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে। এখন পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার সেই পেহেলগাঁও কাণ্ডের নিরপেক্ষ তদন্ত চায়। তারা হাতে পায়ে ধরছে ইরানের, হাতে পায়ে ধরছে আমেরিকার। শাহবাজ শরীফের কি পড়ে গেল যে নিরপেক্ষ তদন্ত চাইছে? এত ভয় কেন? পৃথিবীতে আরো একটা ঘটনা ঘটেছে। দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, লস্করি তৈবার একটা আলাদা সংগঠন। যখনই পাকিস্তানে কোনো জঙ্গি সংগঠনকে ব্যান্ড করে দেওয়া হয়, ইউএনও থেকে লস্করকে যেমন ব্যান্ড করে দেওয়া হয়েছে, যখনই ব্যান্ড করে দেওয়া হয় এরা একটা পাশাপাশি নিজেদের একটা শাখা সংগঠন খুলে ফেলে। তেমনি লস্করি তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এই পেহেলগাঁও কাণ্ডের বুক ফুলিয়ে বলল আমরাই মেরেছি। 2 দিন বাদে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের আবহাওয়া শুরু হলো, এই জঙ্গি গোষ্ঠীর লিডার স্বীকার করে নিল আমরা কিন্তু করিনি, ভারত ভুল রটাচ্ছে। ভাবুন কোথায় যাচ্ছে। আর কি হচ্ছে এই মুহূর্তে? ভারতে চলা পাকিস্তানের প্রায় বেশ কয়েকটা চ্যানেলকে, এখন অব্দি যেটা খবর, 26টা চ্যানেলকে ব্যান করে দেওয়া হয়েছে, ইউটিউব চ্যানেল। এর মধ্যে আবার পাকিস্তানের বিখ্যাত বোলার শোয়েব আখতারের চ্যানেলও আছে। প্রথমে 16টা চ্যানেলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে আরো 10টা, মোট 26টা ইউটিউব চ্যানেলকে এখন অব্দি, এই প্রতিবেদন করা অব্দি, নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং বিবিসি বাংলা যেটা আছে, সেই বিবিসিকে পরিষ্কার চিঠি দিয়ে ভারত সরকারের তরফ থেকে ওয়ার্ন করা হয়েছে যে আপনারা ভুলভাল খবর যদি শেয়ার করা বন্ধ না করেন, তাহলে বিবিসিকে এই ভারতবর্ষে ব্যান করে দেওয়া হবে। এবং এই সঙ্গে এই প্রতিবেদন যারা দেখছেন তাদেরকে আমি বলবো আপনারাও সাবধান হয়ে যান। এই মুহূর্তে আপনাদের অনেকেও, কিছু সাংবাদিকদেরও দেখছি শেয়ার করছেন, ভারতীয় সেনার মুভমেন্ট শেয়ার করছেন। আপনার পাশ দিয়ে কোনো একটা ব্যাটালিয়ন যাচ্ছে, ট্যাঙ্ক যাচ্ছে, কামান নিয়ে কেউ যাচ্ছে, আপনি সুযোগ বুঝে সেটার ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিলেন। একেবারে করবেন না। 1 নম্বর হচ্ছে এটা আইনত দণ্ডনীয়। যদি মামলা হয়, কোনো আইনজীবী আপনার বেল করাতে পারবে না।
তার চেয়েও বড় কথা, মামলা হবে সেটা তো পরের কথা, তার চেয়েও বড় কথা যে এটা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে যারা আছেন, ভারতের সেনা, নিরাপত্তা রক্ষী, তাদের ক্ষেত্রে এটা ভয়ঙ্কর কাণ্ড হতে পারে। সমস্ত সোশ্যাল মিডিয়া মনিটর হচ্ছে, ফলে একেবারে মূর্খের মতন কোনো ভিডিও শেয়ার করবেন না। আপনার পাশ দিয়ে একটা কনভয় চলে গেল, আপনি ভিডিও ছেড়ে প্রমাণ করে দিলেন বিশাল কিছু আমি পেয়ে গেলাম, করবেন না। মূর্খের মতন আচরণ করবেন না। এখন যারা ভারতীয় সেনার মুভমেন্টের ভিডিও, ভারতের বিভিন্ন ফাইটার জেটের ভিডিও ছাড়ছে, তারা মূর্খ, গবেট এবং বোকা। শুধুমাত্র নিজেদের বিপদ ডেকে আনছে না, তারা ভারতীয় সেনার বিপদ ডেকে আনছে। ভারতীয় সরকারের তরফ থেকে একেবারে দুপাতার অ্যাডভাইসারি নোট জারি করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এক, আইনত জটিলতায় পড়বেন, কোনোদিন যদি গ্রেপ্তার হয়ে যান এই কাণ্ডে আপনি জামিন পাবেন না চট করে। এবং দুই, তার চেয়েও যেটা বড় কথা, ভারতীয় নিরাপত্তায় বোকার মতন এই রকমের বিপদে ফেলবেন না। কোথায় আর্মি ডিপ্লয়মেন্ট হচ্ছে, কোথায় মাথার উপর দিয়ে রাফায়েল উড়ে যাচ্ছে, পুরনো ছবি নতুন ছবি একদম পোস্ট করবেন না, একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যারা মূর্খের মতন পোস্ট করছেন তারা একেবারেই মূর্খ এবং গবেট, নিজেকে হিরো বানানোর চেষ্টা করছেন। আপনারা আসলে যারা এগুলো করছেন বিগ জিরো, করবেন না। এই নিয়ে আমাদের দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে পোস্ট আছে, কি কি আছে এতে, কেন আছে, কি কি লাইন আছে, একবারে লাইন তুলে তুলে আমরা খবর করেছি। আপনারা দরকার হলে দেখে নিতে পারেন এবং মানুষকে সতর্ক করতে পারেন। এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের এই যে পশ্চিমবঙ্গে বা ভারতের বিভিন্ন জায়গায় চায়ের আড্ডায় আলোচনা চলছে, এই পাকিস্তানকে কিভাবে মারা যাবে, কোন দিক থেকে অ্যাটাক করা যাবে, কোথায় প্লেন হামলা চলে যাবে। চায়ের দোকানে প্রচুর বিশেষজ্ঞ বসে, আপনারা জানেন, নতুন কোনো ঘটনা নয়। এই ধরনের কাণ্ড হলে এই রকমের প্রচুর বিশেষজ্ঞ এসে পৌঁছায়, আমরাও আলোচনা করি, ফলে এটা নতুন কোনো ঘটনা নয়, আড্ডাতে আলোচনা হয়। কিন্তু সেই আড্ডাটা যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের সরকার থেকে এরকম হুমকি দেওয়া হয় আড্ডার মেজাজে, তাহলে কি বলবেন আপনারা? পাকিস্তানের তরফ থেকে এই রকমের হুমকি আসছে, পাকিস্তানের মন্ত্রীদের তরফ থেকে, এই আছে ওই আছে, আমরা তাক করে রেখেছি। মানে যত রকমের গবেট এবং মূর্খ পাওয়া যায় তত আছে পাকিস্তানের প্রশাসনে এবং সেনাতে। হুমকি দিচ্ছে পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবো। দেখুন আপনারা, उन्होंने कह दिया ना कि अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते। आपने बड़ी दफा कोशिश की, लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए। तो इसलिए मैं दोबारा दोहराने लगा हूं, ये जो बैलिस्टिक मिसाइल हैं, ये जो क्रूज मिसाइल हैं, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একদিনে দুবার, 24 ঘন্টার মধ্যে দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন। এর আগে আপনারা দেখেছেন যে সমস্ত রাষ্ট্রদূতদের এই নিয়ে সতর্ক করা হয়েছে। ভারতের 3 প্রধানের যিনি সর্বাধিনায়ক অফিসিয়ালি, সেই রাষ্ট্রপতিকে সবকিছু ব্রিফ করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই যারা দেখে নিয়েছেন, যারা এই যে প্রথম যে কথাটা বললাম, যারা ভারতের আর্মির বিভিন্ন মুভমেন্ট, ভারতীয় ফাইটার জেটের বিভিন্ন মুভমেন্ট যারা শেয়ার করছেন, বোকার মতো করবেন না। যদি নিজেকে যদি একেবারে বিশাল কিছু দেশপ্রেমিক প্রমাণ করতে যান, 3টে পেজ দেখুন, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, তারা কি শেয়ার করছে দেখুন। আপনারা সেই পেজ থেকে শেয়ার করুন, সেই পেজ থেকে ভিডিও নামিয়ে আপনাদের পেজে শেয়ার করুন। 3টে পেজ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, 3টে পেজ থেকে আপনারা শেয়ার করুন। এবং এই 3টে পেজে গেলে আপনারা দেখতে পাবেন ভারত কিন্তু যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত। যারা মূর্খের মতন বলছেন কবে যুদ্ধ দেখব, শুধু কি প্রস্তুতি হবে, একেবারে ভুলে যান এই সমস্ত ঘটনা। দেশের পাশে দাঁড়ান। মূর্খের মতন বিজেপির সমালোচনা করতে গিয়ে দেশকে গুলিয়ে ফেলবেন না, বা কিছু ভাম সেকুলার এবং কিছু তোলামূলের যে সমস্ত পোস্টগুলো করছে একদম সেখানে যাবেন না। আপনি যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, আপনাকে অত্যন্ত দায়িত্ব জ্ঞানের পরিচয় আপনাকে দিতে হবে। পাকিস্তান হুমকি দিচ্ছে,
পাকিস্তানের জঙ্গি পেহেলগাঁও কাণ্ডে প্রথমে বুক বাজিয়ে স্বীকার করলো আমরাও করেছি, দুদিন বাদে ভারতের প্রস্তুতি দেখে ঘাবড়ে গিয়ে বলছে আমরা করিনি, ভারত ভুল রটাচ্ছে। দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টের জঙ্গি, বিখ্যাত জঙ্গি, দেখুন কি বলছেন। जम्मू कश्मीर के इलाका पहलगाम में जो हमला हुआ है और 27 जानों का ज़िया हुआ है, हम इसकी पुरजोर मजम्मत करते हैं। इस हमले की आड़ में हिंदुस्तान के मीडिया ने मुझे मोर्द इल्जाम ठहराया, फौरी तौर पर पाकिस्तान पर इल्जाम तराशी की है और गुज़श्ता 24 घंटे हिंदुस्तान का मीडिया इल्जाम तराशियों पर उतरा हुआ है। तो ये भी नहायत अफसोसनाक वाक़या है। और अब हिंदुस्तान ने सिंतास मुआहदे को भी मुस्तरद कर दिया है और मुअत्तल कर दिया है और पाकिस्तान के वो पानियों को रोकना चाहता है और पाकिस्तान की ज़राअत को, पाकिस्तान की सनत को वो तबाह करना चाहता है। वो एक जंगी दुश्मन है। उसने मकबूजा कश्मीर में भी 10 लाख फौज भेज के एक जंग की कैफियत पैदा की हुई है और वो पाकिस्तान के अमन को भी तबाह करना चाहता है। तो हम हिंदुस्तान के अज़ैम को समझते हुए दुनिया से ये मुतालबा करते हैं कि वो आंखें बंद करके हिंदुस्तान की हिमायत करने की बजाय वो हक और सच के साथ खड़े हों, हिंदुस्तान की जारहियत की मजम्मत दुनिया करे। और ये जो कश्मीर के इलाका पहलगाम में हिंदुस्तान ने खुद साख्ता ड्रामा रचाया है, हम इसको मुस्तरद करते हैं। ये उसकी सोची समझी साजिश है और इसका हकायक के साथ पाकिस्तान या पाकिस्तान के किसी पुरअमन शहरी के साथ हरगज कोई ताल्लुक नहीं। পাকিস্তান শুধু একটা ঘৃণ্য দেশ নয়, জঙ্গি দেশ নয়, একটা নোংরা মানসিকতা। যে মানসিকতা পাকিস্তানের অধিকাংশ মানুষের মধ্যে রয়েছে এবং আমাদের দেশের অধিকাংশ মুসলিমদের মধ্যে যারা আবার পাকিস্তান প্রেমী তাদের মধ্যেও রয়েছে। এই নোংরা মানসিকতা একেবারে খতম করতে হবে। এর জন্য প্রত্যেককে সচেতন করতে হবে, সেই সচেতন ভাবেই পোস্ট করতে হবে। এবং পাকিস্তান তর্জন গর্জন শুরু হয়েছে, কিন্তু তলায় তলায় এই পাকিস্তান বিভিন্ন দেশের পা ধরা শুরু করে দিয়েছে। আপনারা দেখেছেন আগে এই জুলফিকার আলী খান ভুট্টো 1965 সালে পাকিস্তানের বিদেশ মন্ত্রী হিসাবে রাষ্ট্রপুঞ্জে ভাষণ দিয়ে বলেছিলেন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের 1000 বছর ধরে যুদ্ধ চলবে। পাকিস্তানের বর্তমান মন্ত্রীরা বলছে আমরা 30 বছর ধরে ভারতে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছি। কিন্তু কি করবেন, একটা এরকম নোংরা মানসিকতার প্রতিবেশীর পাশে আমরা রয়েছি, ফলে ফল ভোগ করতে হবে। একটাই কাজ আছে, এই দেশটাকে যেমন 1971-এ 2 টুকরো করে দেওয়া হয়েছিল, এবারে একেবারে 3 টুকরো করে দিতে হবে বা অস্তিত্ব বিনষ্ট করে দিতে হবে। এছাড়া কোনো উপায় নেই। ভারতের পাশে বিশ্বের সমস্ত আন্তর্জাতিক দেশ আছে, পাকিস্তানের পাশেও আছে, চীন এবং ইরান আছে। এই নিয়ে আমি প্রতিবেদন আপনাদের দেখাবো। কিন্তু এখন যেটা কথা হচ্ছে যে পাকিস্তানের অবস্থা যুদ্ধ চালানোর মতো নেই। দেশের তেল নেই, দেশে খাবার নেই, দেশের টাকা নেই, বৈদেশিক মুদ্রা নেই। ফলে এরা বুঝে গেছে যে এই যুদ্ধ তারা চালাতে পারবে না। সেনার দিক দিয়ে, আর্মির দিক দিয়ে বা অন্যান্য যুদ্ধের সামগ্রিক দিক দিয়ে অনেক পেছিয়ে। এই যুদ্ধটা বেশি দিন টিকবে না। কিন্তু এই যুদ্ধটা যদি শুরু হয় তাহলে যেমন সেনাকে বলিদান দিতে হবে, আপনাদেরও অনেক বলিদান দিতে হবে। তৈরি থাকুন। শুধুমাত্র যুদ্ধ যুদ্ধ কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কবে লাগবে, মোদি যুদ্ধ করবে না, এই রকম নোংরা মানসিকতার কমেন্ট এবং মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করে নিজেকে মূর্খ প্রমাণিত করবেন না। দেশ আর রাজনৈতিক দলের তফাৎটা এবার অন্তত বুঝতে হবে। তাই দেশের ক্ষতি হয়, দেশ আপনার একটা মন্তব্য বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য হাসির খোরাক হয়, এমনটা করবেন না। কারণ এই দেশের কিছু রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক নেতা নেত্রী, কিছু লেখক লেখিকা, এদের জন্য পাকিস্তানের সাংবাদিকরাও সমালোচনা করে এবং পাকিস্তানের সাংবাদিকরা এটা বলে যে আপনাদের পাশে এরা এরা আছে। কারা আছে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল? পাকিস্তানের সাংবাদিকরা কি বলছে শুনে নিন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। জানবেন হুমকি যারা দেয় তাদের হাতে কিছু থাকে না, নিরীহ মানুষদের মারা ছাড়া। সেই জন্য পাকিস্তান হুমকি দিচ্ছে, একেবারে ভিখারির দেশ, ব্যাংকরাপ্ট হয়ে গেছে। ভিখারির দেশ কোনো রকমেই ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ চালাতে পারবে না, কোনো রকমেই পারবে না। ফলে তারা এখন আন্তর্জাতিক দুনিয়ার কাছে হাত পাচ্ছে যাতে কোনো রকমে একটা ম্যানেজ করা যায়। আসিফ মুনির, অন্যান্য পাকিস্তানের নেতারা বা অন্যান্য পাকিস্তানের সেনা আধিকারিকরা নিজেদের পরিবারকে কিন্তু বিদেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আর দেশের সাধারণ মানুষকে, দেশের সেনাকে ভারত সীমান্তে পাঠাচ্ছে মরার জন্য। এটাই হচ্ছে পাকিস্তানের মানসিকতা। কি বলবেন আপনারা? সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছেন, শেয়ার করছেন, চিন্তা করে শেয়ার করুন। ভুলভাল পোস্ট শেয়ার করবেন না। হাতে মোবাইল আছে, চেক করে নিন ঘটনাটা সত্যি কিনা, তারপরে শেয়ার করুন। আর্মি, নেভি, এয়ারফোর্স,
কোন রকমের পোস্ট আর্মির পেজে, নেভির পেজে বা এয়ারফোর্সের পেজে যেগুলো আছে সেগুলো শেয়ার করুন। আপনার পাশ দিয়ে কোনো কনভয় চলে গেলে, আর্মির কিছু যান চলে গেলে সেই ভিডিও শেয়ার করবেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ঘটনা, এই যে যুদ্ধকালীন আবহাওয়া কি হচ্ছে না হচ্ছে, সবকিছু ঘটনা যতটা সম্ভব আপনাদের সামনে সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আর দেখতে থাকুন আমাদের এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজেও দেখতে থাকুন, কারণ আমরা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।